এখানে মটরশুঁটির কচুরির প্রস্তুতি চলছে, দাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পুর, এখানে গুলি, এখানে পুর ভরা হচ্ছে, রাত্রেবেলা ভাজা হবে। এই হচ্ছে এখন পুর ভরা। এখনো দিকে সিরিয়াল চলছে, বিভৎস বিভৎস জোরে সিরিয়াল চলছে। আর আমি এসব পুরফুর একদম ভালো লাগে না আমার করতে, আমি পারিও না করতে। এই ময়দা মেখে দেওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওসব পুরফুর ভরা আমার একদম আসে না ওইসব কাজগুলো। তো যাই হোক, আজকে হয়তো তোমরা ওই ভিডিও পাবেও না, কালকে তোমাদেরকে দেখাবো মটরশুঁটির কচুরিটা কেমন হলো। মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো যথারীতি চা পর্ব দিয়ে আমার দিনটা শুরু হলো। তো এটাই হচ্ছে আমার রোজকার সকালবেলার ডিউটি। চা পর্ব দিয়ে শুরু হলো, এখানে আবার রুটি করা পর্ব চলে এলো। তো এখানে আমি রুটিগুলোকে সেঁকে নিই। আজকে বিশেষ কিছু কাজ ছিল, মানে সেরকম ছিল না কাজ, রান্নাবান্না ঝক্কি ঝামেলাটা একটু কম ছিল। তো সকালবেলা আমি রুটিগুলো করে নিচ্ছি। তো আমি এখানে দেখো ঝটাপট ঝটাপট খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, মানে যতটা তাড়াতাড়ি খাওয়া যায় আর কি, তত তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি রুটিটা। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে ডিমের ডালনা। তো ডিমের ডালনার জন্য আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি যেহেতু বটিতে একদমই কাটতে পারি না, সত্যি কথা বলতে মানে কোনো লজ্জা নেই, তো সেই জন্য আমি বটিতে মানে এই ছুরিতেই কাটি, বটিতে আমি কাটাকুটি করি না। তো আমি পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমের ডালনা তোমাদের সঙ্গে আর কি নতুন করে শেয়ার করব, তোমরা সবাই জানো। বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলবার একদম সময় পেয়ে উঠিনি। মানে ওই আমি যখন জলখাবারটা বানাচ্ছিলাম, সেই জলখাবারটা বানাবার সময় জলখাবার বানাবার সময় আমাদের বাড়ির যে কাজের মাসিটা সেটা চলে এসেছিলো আর কি। সেই জন্য আমাকে আর কথা বলবার অবস্থায় আমি ছিলাম না। ও এত বকর 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 করে, আগের দিনই তোমাদেরকে বললাম যে আমি আর কথা বলার সুযোগ পাইনি। আর ভেবেছিলাম আজকে একটা রান্না করব, তো সেই রান্নাটাও করে উঠতে পারলাম না আজকে। এখন শুধু ডিমের ঝোল করলাম, আর কিছুই করিনি আজকে। আর কি, আর সকালবেলা জলখাবার করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর রুটি, এগুলো করেছিলাম। তো দুপুরবেলা আর কিছু কথা বলবার মতো অবস্থায় ছিলাম না। আর গাজরের হালুয়াটা ভেবেছিলাম করব, কিন্তু সেটাও করে উঠতে পারলাম না। সেটা করতে করতে আমাকে বিকেল পর্যন্তই অপেক্ষা করতে হবে। বিকেলের আগে সেটাও হয়তো আমি করে উঠতে পারবো না। গাজরগুলো গ্রেট করতেই তো প্রচুর টাইম চলে যায়, ওগুলোকে গ্রেট করা হাতের উপর যে কী পরিমাণ প্রেশার পড়ে। আর এমনিতেই আমার পিঠে একটু খিঁচের মতো লেগেছে, একটা খিঁচ ব্যথা মতো, তো সেই জন্য একটুখানি কষ্ট তো আছেই, একটুখানি কষ্ট হচ্ছে। তো সমস্ত কিছুর মধ্যেই তো কাজ চালিয়ে নিয়ে যেতে হবে, কাজ ছাড়া তো গতি নেই, কাজ তো করতেই হবে। আর রোজকার জিনিস আর ওই সমস্ত আর কি তোমাদের সঙ্গে রোজ রোজ শেয়ার করব, তোমরাও বোর হয়ে যাবে। সেই জন্য আর ওই সমস্ত জিনিসগুলো আর সেরকমভাবে শেয়ার করিনি। তো এবারে যাব চান করতে। তো চান টান করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। জল চলে যাওয়ার চান্স আছে, আমাদের তো জলের সমস্যা সবসময়ই থাকে, জানোই তোমরা। তো যাই হোক, এখন আর বকবক করবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ছাদে চলে এলাম চুল শুকোনোর জন্য। রোদ তো ভালোই উঠেছে, ভাবলাম চুলটা একটুখানি শুকিয়ে নিই রোদের মধ্যে। বেশি রোদে এখন বসাও যাচ্ছে না, মাথা কেমন জ্বালা জ্বালা করে। আর আমি বেশি রোদের মধ্যে তো বসতেও পারি না, তোমাদেরকে আগেই বলেছিলাম। মুখের মধ্যে কীরকম র্যাশেস বেরিয়ে যায়, একদম ভালো লাগে না। তো সেই জন্য রোদে আমার খুব বেশি বসা হয় না। মুখ টুক কেমন যেন পোড়া পোড়া হয়ে যায়, কেমন যেন পোড়া হনুমান বলে মনে হয়। আর হ্যাঁ, একটা খুশির খবর দিই, আমার জন্য খুশির খবর। আমি বোধহয় কাল পরশুর মধ্যে বাপের বাড়ি যাব, প্রায় 3 মাস পর বাড়ি যাচ্ছি। তো একটু তো ভালো লাগছেই, একটু তো আনন্দ লাগছেই। আর আমি গেলে তো খুব সহজে আসি না, আমি গেলে মোটামুটি আমার 10-15 দিনের ধাক্কা মোটামুটি থাকে। কেন কি, যেহেতু যাই অনেক দিন পরে পরে, সেজন্য গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসি না, বেশ অনেক দিন কাটিয়ে তারপর আসি। জানি না এই সুযোগ সুবিধা কতদিন পাবো, যতদিন পাবো ততদিন সেটাকে ছুটি উপভোগ করে নিই।
ফিউচারে হয়তো হবে না, সম্ভব হবে না হয়তো, কিন্তু যখন সুযোগটা আছে সেটা সুযোগটা সদ্ব্যবহার কেন করব না। তো এখনও পর্যন্ত ঠিক আছে, আমার কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কাজের জন্য কালকে হয়তো যাব না, 2-3 দিন পরে যাব। ওখানে গেলে তোমাদের সঙ্গে মানে গাছগুলো তো আমি শেয়ার করবো, এই ফুল গাছগুলো। আর রোজকার রান্নাবান্না তো হয়তো শেয়ার করতে পারবো না, মানে আমার রান্না শেয়ার করতে পারবো না, অবশ্যই মায়ের রান্না তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার নিজে তো গিয়ে ওখানে তো মানে রান্নাঘরে আমাকে মানে আমার কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি বোর্ড ঝোলানো আছে। একেই তো বলে বাপের বাড়ি, একেই তো বলে বাপের বাড়ির মজা, রান্নাবান্নার হাত থেকে ছুটি, কোনো রকম কাজ নেই, সারাদিন শুধু খাও দাও ঘুমো, এটাই হচ্ছে রোজকার কাজ। আর 2 কেজি ওজন বাড়িয়ে চলে আসি ওখানে খাওয়া দাওয়া করে, এমন খাওয়া দাওয়া করি যে 2 কেজি ওজন আমার বাড়ে। মানে সব থেকে বড় হচ্ছে ওখানকার মিষ্টির এত পপুলারিটি যে ওখানে মিষ্টি খেয়ে আমার মোটামুটি 2 কিলো ওজন বেড়ে যায়। তো কাজকর্ম অত শেয়ার টেয়ার করতে পারবো না, কিন্তু ডেইলি লাইফ তো তোমাদের সঙ্গে তো কথা না বললে হবে না, সুতরাং তোমাদের সঙ্গে কথা তো বলতেই হবে। সে একটুখানি দেখানো হোক বা রান্না দেখাই আর না দেখাই, কি গল্প করি, তোমাদের সঙ্গে তো মানে তোমাদের সঙ্গে কথা না বললে তো আমার একটা দিনও হবে না। সুতরাং তোমাদের সাথে কথাটা আমার জারি থাকবে, তোমাদের সঙ্গে একদম আঠার মতো লেগে থাকবো, তারপর দেখবি তোমরাই বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে। ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের বন্ধু অমৃতা সন্ধ্যাবেলা এই টাইমে এখন রান্নাঘরে। হয়তো তোমরা একটুখানি দেখে অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার মতো কোনো ব্যাপার এখানে নেই, অবাক হয়েও না। আমি তোমাদের সঙ্গে মানে সকালবেলায় বলেছিলাম একটা রেসিপি শেয়ার করবো, একটা মিষ্টির রেসিপি। সেটা তোমরা সবাই জানো, গাজরের হালুয়া, যেটা এখন খুবই কমন এই শীতকালে। তো সকালবেলা আমি আর করে উঠতে পারিনি, এত কাজের মধ্যে করে ওঠাটা খুব মুশকিল হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে বিকেলবেলা একটু ধীরে সুস্থে কাজটা করবো। আমার দেখে মনে হচ্ছে যেন সেই ওই কি যেন সিনেমাটার ভুলভুলাইয়ার ওই যে কি যেন নাম ছিল, ওই তার মতো লাগছে আমাকে, যে ভূতটা ছিল আর কি, পুরো তার মতো লাগছে। মানে চোখের কাজল পুরো ধেপসে গেছে, সেটাকে আর ভালো করে মানে পড়া হয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক, গাজরের হালুয়া করতে কী কী লাগবে সে তো তোমরা জানোই, তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। গাজর এখানে 1 কিলো গাজর আমি গ্রেট করে রেখেছি, 1 কিলো মতো গাজর ছিল। আর এখানে রয়েছে খোয়া, এখানে রয়েছে কাজু আর কিশমিশ, কাজুটা একটু কম হয়ে গেছে আমার। আর এখানে রয়েছে গুঁড়ো দুধের পাউডার, আমি 2টো গুঁড়ো দুধের পাউডার নিয়েছি এখানে। আর এখানে আমি একটু দুধ মানে লিকুইড দুধ ফোটানোর জন্য নিয়েছি। আর আমি একটুখানি গন্ধকে মুক্ত করবার জন্য একটুখানি মানে গোলাপ জল নেব। এটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু আমি গন্ধটাকে কাটানোর জন্য ওটা নিয়েছি। আর এদিকে তো জানো ঘি তো লাগবেই, কমন ব্যাপার। আর একটুখানি আমি নুনও দেবো, বকর বকর করবো না। চলো এবারে আস্তে আস্তে রান্নাটা শুরু করি, আর তোমরাও সঙ্গে থাকো। তো দেখো, কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিতে কার্পণ্য করলে চলবে না, ঘিটা একটু বেশি করে দিতে হবে। তো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু কাজু আর কিশমিশটা একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেব, তাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো ভেজে নিয়ে দেখো আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এবার যেটুকু ঘি ছিল তার মধ্যে এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু বেশি করে ভাজা ভাজা করতে হবে। তারপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। এরপর গুলে রাখা দুধ পাউডারটা একটু গরম দুধের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটা মানে অল্প অল্প করে ঢালবো, একসঙ্গে অনেকগুলো দুধ দেবো না, হালকা হালকা করে একটু করে নাড়াবো আর অল্প অল্প করে দুধ মিক্সড করব। যতটা পরিমাণ লাগে সেই পরিমাণ দুধ অ্যাড করতে হবে, অল্প অল্প করে, একসঙ্গে দুধগুলো দেওয়া যাবে না। তো দেখো এরপর আমি এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ক্যামেরাতে এরকম সাদা লাগছে, কিন্তু বেসিক্যালি ওরকম সাদা নয়। তো এরপর পরিমাণ মতো চিনি দিলাম, আমি বেশি মিষ্টি অ্যাড করব না, যেহেতু খোয়াতে মিষ্টি আছে, এদিকে দুধ পাউডারও মিষ্টি আছে, তাই বেশি চিনি আমি অ্যাড করলাম না। এরপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখো একটু একটু ঘি বেরিয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু গোলাপ জল দিলাম, এটা কিন্তু অপশনাল, দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়। তো দেখো রেডি হয়ে গেছে আমার ইয়াম্মি ইয়াম্মি ডেজার্ট গাজরের হালুয়া। এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো, আর এইরকমই নামিয়েছি, বেশি শুকনো করলে পরে এটা টেনে যেতে পারে। বাবারে বাবা, গরমে পুরো গলদঘর্ম অবস্থা,
সন্ধ্যাবেলা এই জন্য আমি কোনো কিছু চা ছাড়া করতে চাই না, আর রুটিটুকু ছাড়া আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। এখন মনে হচ্ছে যে যে সমস্ত মানুষদের সন্ধ্যাবেলা মানে সকালের খাবার রাত্রেবেলা খায় না, তাদের যে কি সমস্যা হয় সেটা আমি আজকে ভালো মতো ফিল করতে পারছি। মানে গাজরের হালুয়া করতে গিয়ে আমি বোধহয় মানে আমি হালুয়া হয়ে গেলাম এক প্রকারের। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব করব, আর ইউটিউবে এতজনকে গাজরের হালুয়া মানে দেখেছি, মানে এত মিষ্টি টিষ্টির খাবার দেখছি না চারিদিকে, যে মনে হচ্ছে নিজেদের এবারে সুগারই হয়ে যাবে, সত্যি সত্যি সত্যিকারে ডায়াবেটিসে ধরে যাবে। এত মিষ্টির ছবি সবাই সুন্দর সুন্দর করে রান্না করে পোস্ট করছে, মানে ভীষণই ভালো লাগছে। কিন্তু আমি মিষ্টি খেতে যে খুব একটা ভালোবাসি তা কিন্তু নয়। হ্যাঁ, তোমরা বলতে পারো যে রান্নায় আমি মিষ্টি খাই, হ্যাঁ অবশ্যই আমি রান্নায় মিষ্টি খেতে সত্যিই খুব ভালোবাসি। কিন্তু আমি একদমই তরকারিতে মিষ্টি পছন্দ করলেও নর্মালি আমি মিষ্টি খেতে খুব একটা যে পছন্দ করি তা নয়। অনেক সময় কি হয়, রুটি খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন মানে একটুখানি মিষ্টি খাই। কিন্তু এই বসে তরিবধ করে বেশ 10-12খানা করে মিষ্টি খাবো, ঠিক সেই রকম মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তো সেই জন্যই বোধহয় আমার মুখ থেকে খুব একটা মিষ্টি মিষ্টি কথা বেরোয় না। আমার মুখ থেকে আমার বর বলে ঝাল ঝাল কথা বেরোয় সবসময়ের জন্য, আমার মুখ থেকে একদমই খুব একটা মিষ্টি মিষ্টি কথা বেরোয় না। আম, আসলে বাঙাল তো, প্লিজ কিছু মনে করো না যারা, মানে আমি কোনো বাঙাল ঘটির মধ্যে কোনো রকম দ্বন্দ্ব লাগাবার জন্য এই কথাটা বলছি না। কিন্তু কথিত আছে যে বাঙালদের মুখে নাকি ভীষণ ঝাল ঝাল কথা বেরোয়, বাঙালদের মুখ থেকে নাকি মিষ্টি মিষ্টি কথা একদমই বেরোয় না, বাঙালদের নাকি জন্মের পর থেকে মুখে মিষ্টি দেয় না, সেই জন্য বাঙাল বাড়ির মেয়েরা প্রচণ্ড ঝগড়ুটে হয়, আর বাঙাল বাড়ির মেয়েরা প্রচণ্ড পরিমাণে তিক্ত কথা বলে। আমি কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো দ্বন্দ্ব ঘটাবার জন্য বলছি না, এটা কিন্তু কথিত আছে, এটা কিন্তু শুনেছি, এটা আমার হাজব্যান্ডও বলে যে বাঙাল তো ভীষণ ঝগড়ুটি হোস্তরা। তখন আমিও বলি তোমরা তো ঘটি, তো সেই জন্য তোমাদের মুখে সবসময় মিষ্টি 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 কথা বেরোয়, তোমরা হচ্ছে এক প্রকার মিছরির ছুরি, এরকম বলি। তো আমাকে বললে আমি সেগুলো শুনবো বলো চুপচাপ? কখনোই না। এই যে দ্বন্দ্বটা এক এক সময় কিন্তু ভালোও লাগে, এই সম্পর্ক মানে এই বাঙাল আর ঘটির মধ্যে এই দ্বন্দ্ব, সত্যি কথা বলতে কি একটা মিষ্টি মধুর সম্পর্ক বলে মনে হয় আমার আমার তো আমার দিক থেকে মনে হয় খুব একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর যদি বাঙাল বাড়ির মেয়ের সঙ্গে ঘটি বাড়ির ছেলে, আর ঘটি বাড়ির ছেলে মানে আর বাঙাল বাড়ির মানে উল্টোটা যদি হয় যে ঘটি বাড়ির মেয়ের সাথে বাঙাল বাড়ির ছেলের বিয়ে হয়, তো তখন যে একটা সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্ক তৈরি হয়, আমার মনে হয় সেটার একটা অন্যরকম কিন্তু মানে একটা বেশ অন্যরকম মজা লাগে। তো সেটাকে মজা হিসেবেই ধরি, সিরিয়াসলি একদমই ধরি না, এবং তোমরাও সেটাকে সিরিয়াসলি অবশ্যই ধরো না। এটা কথিত আছে যে ঘটি বাড়ি, কিন্তু এটা এটা কোনো কথা নয়। আবার যদি বলতে হয় তাহলে বাঙাল বাড়ির মেয়েরা কিন্তু তরকারিতে কোনো মিষ্টি দেয় না, কিন্তু আমি কিন্তু বাঙাল হয়েও তরকারিতে কিন্তু মিষ্টি খাওয়ার পক্ষপাতী। তরকারি যে নুন নুন আমি খুব একটা পছন্দ করি না, আমি তরকারির মধ্যে একটুখানি মিষ্টি দিই। যেমন আজকে গাজরের হালুয়া করলাম, ওর মধ্যেও কিন্তু আমি একটুখানি নুন দিলাম। কেননা মিষ্টির সঙ্গে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না, সেই জন্য মিষ্টি খাবারের মধ্যে জাস্ট একটুখানি নুন দিয়েছিলাম, যাতে ওই মিষ্টির যে ক্যাটক্যাটানি ভাবটা সেটা একটু যাতে কেটে যায়। তো আমি কোনো রকম তর্ক করবার জন্য, অবশ্যই তোমাদের সঙ্গে কোনো রকম তর্ক আমি মানে করার জন্য এই কথাগুলো বলছি না, কিন্তু ভালো লাগে এই জিনিসটা, খুবই ভালো লাগে, বাঙাল ঘটি ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যে জেনারেশনটা পরে বিয়ে করেছে আর কি, মানে পরের জেনারেশন যারা যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই বাঙাল বাড়ির মেয়েকেই মানে বাঙাল বাড়ির মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম সব ঘটি বাড়ির ছেলেকেই বিয়ে করেছে আর কি। আমার দিদির যেমন ঘটি বাড়িতে বিয়ে হয়েছে, আমার আহ, যে কাজিনরা আছে তারাও কিন্তু ঘটি বাড়িতে বিয়ে করেছে। আর কিন্তু সবথেকে বড় কথা, কাজিন যদি বলতে হয় আমার কাকার মেয়ে, কিন্তু মানে ও কিন্তু আবার ইয়েকে কী বলে নন বেঙ্গলি ছেলের সাথে ওর বিয়ে হয়েছে, ওদের একটা ছোট্ট ফুটফুটে মেয়েও আছে, কিন্তু প্রত্যেকেই হ্যাপি। আমার মনে হয় নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা ভীষণভাবে দরকার। সে বাঙালি হোক, ঘটি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সে যেই হোক না কেন, যদি রিলেশনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা দুপক্ষের না থাকে, তো সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে কোনো সম্পর্কই টেকে না। সে তুমি যতই বাঙালির সাথে বাঙালির বিয়ে হোক আর ঘটির সঙ্গে ঘটির মানে ঘটিরই বিয়ে হোক, অ্যাডজাস্টমেন্টটা কোনোভাবেই থাকে না। সুতরাং অ্যাডজাস্টমেন্টটা কিন্তু দুপক্ষর মধ্যেই হওয়া দরকার। তবে সত্যি কথা বলতে কি, মেয়েরা যতটা অ্যাডজাস্ট করে ছেলেরা ঠিক ততটাকে অ্যাডজাস্ট করে, মানে অতটা মানে ওই লেভেলের অ্যাডজাস্টমেন্ট কিন্তু ছেলেরা করে না, এটা কিন্তু সত্যি কথা। হয়তো অনেক ছেলে করে, কিন্তু যে মেয়েরা যতখানি করে ছেলেরা কিন্তু সেই পরিমাণ অ্যাডজাস্ট কিন্তু কখনোই করে না। আর বিশেষ করে যারা হাউসওয়াইফ হয় আর কি, তাদের অ্যাডজাস্টমেন্টের পরিমাণের লেভেলটা অনেকটাই বেড়ে যায়, যেটা হয়তো চাকুরিজীবী যারা আছেন তারা এটাকে খারাপভাবে নেবেন না, কিন্তু সত্যি কথা এটাই যে
অ্যাডজাস্টমেন্টের পরিমাণটা কিন্তু মানে যারা হাউসওয়াইফ থাকে তাদের মধ্যে বেশি থাকে এই কারণে যে তাদের আর্থিক দিক থেকে যে কি বলবো আর্থিক যে জোর সেটা তো একটু হলেও কম থাকে, সেটা স্বীকার করো আর নাই করো, এটা কিন্তু সত্যি কথা। আর্থিক জোরটা কম থাকে, সুতরাং আমি মানবো কেন এই ব্যাপারটা তাদের মধ্যে একটু কমই থাকে। যেহেতু মানা না মানার উপরে তাদের জীবনে অনেকটাই নির্ভর করছে, সেই জন্য মেনে নেওয়া ছাড়া তাদের অনেকটাই উপায় থাকে না। আর যারা চাকরি করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি, এটা স্বাবলম্বী তো থাকে, আর্থিক দিক থেকে তো এটা স্বাবলম্বী ব্যাপারটা থাকে, তো সেক্ষেত্রে সেই জোরটা থাকে। তো আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা দরকার, কিন্তু সবসময় যে সবাই যে চেষ্টা করলেই যে সবাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার তো কোনো মানে নেই। মানে চেষ্টা চরিত্র করলেও অনেকেই অনেক সময় অনেকের স্বপ্ন পূরণ হয় না, অনেকে চাইলেও অনেক কিছু করে উঠতে পারে না, কিন্তু সেটা কিন্তু তাদের কোনো দোষ নয়। এমনও নয় যে তাদের কোনো কোয়ালিটি নেই, অবশ্যই তাদের কোয়ালিটি আছে, তাদের সমস্ত কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় ভাগ্য অনেক সময় সাথ দেয় না। তোমরা নিজেরাই দেখো না, আমরা যখন ইউটিউবের জগতে এসেছি সেখানেও যে আমাদের ভাগ্য সবসময় সাথ দিচ্ছে তেমন কথা নয়। সেখানেও কিন্তু আমাদের লড়াই করতে হচ্ছে প্রতি মুহূর্তে। লড়াই কোথায় নেই, মানে প্রতিটা ক্ষেত্রেই তোমরা প্রত্যেকেই বা আমি বা তুমি বা সবাই যারা ইউটিউবে নতুন নতুন এসেছি তারা প্রত্যেকে প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি। তোমরা বলো, সংগ্রাম করেই চলেছি, যুদ্ধ করেই যাচ্ছে যে কোনো না কোনো দিন হয়তো আমরা দাঁড়াতে পারবো, কোনো না কোনো দিন হয়তো আমরা নিজেদের পায়ের তলার জমিটাকে শক্ত করতে পারবো। সুতরাং লড়াইটা তো সর্বক্ষেত্রে, এমন নয় যে লড়াইটা শুধুমাত্র বাইরে হচ্ছে, লড়াইটা ঘরের মধ্যে আমাদের লড়তে হচ্ছে প্রতি মুহূর্তে। কোন কাজে যুদ্ধ করতে হয় না বলো, প্রতিটা কাজেই কিন্তু যুদ্ধ করতে হয়, প্রতিটা কাজেই কিন্তু সংগ্রাম করতে হয়, এটা কিন্তু ঘটনা। অত সহজে কোনো কাজ কিন্তু আমাদের হাতে আসে না। মানে ইনকাম করাটা সত্যিই ভীষণ কষ্টের। যারা চাকরি করতে বাইরে যাচ্ছে আমাদের শুনে হয়তো মনে হয় যে কী সুন্দর, কত সুন্দর টাকা কামাচ্ছে, কত কিছু করছে, কিন্তু টাকা ইনকাম করাটাও যে কতখানি কষ্টকর সেটা তো যারা চাকরি করে তারা খুব ভালো মতোই বোঝে। টাকা ইনকাম করতে কতখানি কী বলে ওটাকে বলে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা তো খুব ভালো মতোই জানি। অত সহজে কিচ্ছু সহজলভ্য হয় না। ঘরে বসে আমাদের পরিশ্রমটা তুলনামূলকভাবে হলেও তো কম। মানে যারা বাইরে যাচ্ছে, ট্রেনে বাসে করে ট্রাভেল করছে, তাদের পরিশ্রমটা যতটা, এটা তো অনস্বীকার্য যে আমরা ঘরে বসে পরিশ্রম করছি, সেই পরিশ্রমের লেভেলটা তাদের তুলনাতে একটু হলেও কম। এটা তো সত্যি কথা, এটা তো মানতেই হবে বলো। সুতরাং কষ্ট করে যাও, কষ্ট করতে হবে, সংগ্রাম প্রতিনিয়ত করতে হবে। আমরাও লড়াই করছি প্রতিনিয়ত, এবং লড়াইয়ের সঙ্গী হিসেবে পেয়েছি, ওই যে বললাম লড়াইয়ের সঙ্গী হিসেবে অনেক আমাদের সহযাত্রী পেয়েছি যারা প্রতি মুহূর্তে আমাদের মোটিভেট করছে। বিভিন্ন দিদিরা আমাদের নানান রকমভাবে মোটিভেট করছে ইউটিউবে। সুতরাং চেষ্টা জারি রাহে যাকে বলে, চেষ্টা আমরা চালিয়ে যাব। একদিন না একদিন সফলতা ঠিক আসবে, প্রত্যেকের আসবে, কারোর আগে কারোর পরে। সুতরাং একদম মন খারাপ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা সত্যি জীবনে ঘটেনি, বা এই যে আমরা ইউটিউব করছি সেক্ষেত্রেও মন খারাপ হয়ে যাওয়ার মতো বা ডিমোটিভেট হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমিও এক এক সময় ডিমোটিভেট হতাম, কিন্তু এখন মনে হয় প্রতিটা কাজের ক্ষেত্রেই কষ্ট আছে। সংগ্রাম না করে, লড়াই না করে কোনো কিছু জিতিয়ে নেওয়া যায় না। এই যে আজকে আমি যেমন গাজরের হালুয়াটা বানালাম, সেটা করতেও কিন্তু আমাকে লড়াই করতে হয়েছে, যেহেতু আমি এটা প্রথম করেছি। সুতরাং প্রথম যে কাজটা করবে না, সেই কাজটা করবার ক্ষেত্রে পরিশ্রম তো ভীষণভাবে দিতে হয়। এবং সবসময় যে যোগ্যতা থাকলেও যে সবাই যে সব কিছু অ্যাচিভ করতে পারে এমন তো কোনো কথা নয়। অনেকের অনেক যোগ্যতা আছে, কিন্তু তাদের সেই রকম পরিমাণে তারা অ্যাচিভ করতে পারে না। সবটাই হচ্ছে কিছুটা কপাল, কিছুটা ভাগ্য এবং কিছুটা পরিশ্রম। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকে, আর বেশি জ্ঞান আজকে আর একদমই দেবো না। পরিশ্রম করে যাও, একদিন না একদিন ফল ঠিক পাবে, প্রতিটা ক্ষেত্রেই পাবে। এবং কোনো কাজই ছোট না, সব কাজই যদি মনোযোগ দিয়ে করা যায়, কোনো কাজকে ছোট করে দেখাটা একদমই উচিত না। সাফল্য একদিন না একদিন ঠিকই আমরা পাবো, প্রত্যেকে, কেউ আগে আর কেউ পরে। আর ওই যে বললাম বাঙাল ঘটির মধ্যে দ্বন্দ্ব একদম নয়, সবাই মিলে মিশে একসাথে থাকবো, তবেই না একটা সুন্দর পরিবার গড়ে উঠবে, তাই না বলো? তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই থাক। তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর কি বলবো, এটুকুই বলবো, আর বাকিটা তো তোমরা জানোই। সুতরাং আজকের মতো তাহলে আসি, পরের দিন আবার নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।